ট্যাক্সেশন কোর্সের মধ্যে একটা টপিক আছে, নাম হলো হেড অফ ইনকাম। হেড অফ ইনকামের মধ্যে বলা হয়েছে যে 7টা হেড অফ ইনকাম রয়েছে যার মাধ্যমে ট্যাক্সেবল ইনকাম কাউন্ট করা হয়। ঠিক আছে, তো এই 7টা হেড অফ ইনকামের মধ্যে ফার্স্ট হেড অফ ইনকাম হলো ইনকাম ফ্রম স্যালারি। তো ইনকাম ফ্রম স্যালারি ইজ দ্য ফার্স্ট হেড অফ ইনকাম। তো আমরা এক্সামে আমরা লিখতে পারি যে salary is the first head of income out of 7 heads mentioned in section 20 of the ITO. ঠিক আছে, আচ্ছা, section 20 out of ITO means income tax ordinance. ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের মধ্যে সেকশন 20-তে বলা হয়েছে যে স্যালারি ইজ দ্য ফার্স্ট হেড অফ ইনকাম আউট অফ 7 হেডস। ঠিক আছে, আচ্ছা, সেকশন 21-এ ইনকাম ফ্রম স্যালারি সম্পর্কে বলা হয়েছে। অ্যাজ ইউজুয়াল ইনকাম ফ্রম স্যালারিতে আমরা ম্যাথমেটিক্যালি তিন ধরনের কোশ্চেন পাই। সেটা হলো যে ট্যাক্সেবল ইনকাম, মানে কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম, কম্পিউট দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স অ্যান্ড কম্পিউট দ্য ট্যাক্স লাইবিলিটি। 3 ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি অ্যাজ ইউজুয়াল। ট্যাক্সেবল ইনকামগুলো কি, এটা একটা আলাদা ছক আছে, এই ছকটা আমরা এখন পড়বো। ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য যে টেবিল দরকার, সেই টেবিলটা আমি একটা খাতার মধ্যে লিখেছি। সেটা হলো যে প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য ট্যাক্স পেয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড ইনকাম ইয়ার। ঠিক আছে, অ্যাসেসমেন্ট ইয়ার আর ইনকাম ইয়ার দুইটার মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড ইনকাম ইয়ার। ওকে, ইনকাম ইয়ার হলো, আচ্ছা আমি একটা ডিরেক্টলি এক্সাম্পল দিই। ঠিক আছে, ইনকাম ইয়ার হলো যদি আমি 2021 টু 2022 এটা যদি ইনকাম ইয়ার হয়, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হবে 2022 টু 2023। এটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার। মানে ইনকাম ইয়ার হলো আমি যে বছরে, যে অর্থ বছরে, ঠিক আছে, আমি ইনকাম করতেছি, সেই ইনকাম ইয়ার অনুযায়ী যে পরের বছর আমি ট্যাক্স কাউন্ট করবো, ক্যালকুলেশন করবো, সেটা হলো অ্যাসেসমেন্ট ইয়ার। তো অ্যাসেসমেন্ট ইয়ার লিখতে হয়, ইনকাম ইয়ার লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমি টেবিলের প্রথম পার্ট থাকে হলো পার্টিকুলার, দেন টাকা আর টাকা। ওকে, পার্টিকুলার মধ্যে আমি দুইভাবে ডিভাইড করছি। সেটা হলো যে যেগুলোর মধ্যে আমার, মানে যেগুলো আর কি ফুল ট্যাক্সেবল, মানে যেগুলোর মধ্যে কোনো এক্সামশন নাই। ঠিক আছে, যেমন বেসিক স্যালারি ফুল ট্যাক্সেবল, মানে যতটুকু বেসিক স্যালারি অ্যামাউন্ট কোশ্চেনের মধ্যে থাকবে ফুল অ্যামাউন্ট এখানে লিখতে হবে, সেখান থেকে কোনো কিছু মাইনাস করা যাবে না। তারপরে যেমন ডেয়ারনেস অ্যালাউন্স আছে, অ্যানুইটি আছে, ফেস্টিভ্যাল বোনাস অর পারফরমেন্স। কোনো পারফরমেন্সের জন্য যদি আমি কোনো বোনাস পাই অথবা ফেস্টিভ্যাল কোনো বোনাস পাই, সেটা হবে ফুল ট্যাক্সেবল, সেখান থেকে কোনো কিছু এক্সামশন যাবে না। ঠিক আছে, লিভ ইনক্যাশমেন্ট, কম্পেনশন, তারপর আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এইটা নিয়ে আমি পরে একটা ছকের মাধ্যমে ডিসকাস করব, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি এটা ডিফাইন করতে পারবেন যে কোন প্রভিডেন্ট। আচ্ছা, আমি আগে বলি প্রভিডেন্ট ফান্ড কিন্তু কয়েক ধরনের আছে। ঠিক আছে, তো ওইটা আমি পরে আমি এক্সপ্লেন করব পরে। এটা জাস্ট বললাম যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ফুল অ্যামাউন্ট ট্যাক্সেবল, সার্ভেন্টস অ্যালাউন্স, ওভারটাইম, চার্জ অ্যালাউন্স, রেসিডেন্স টেলিফোন বিল অথবা ইউটিলিটি বিল অথবা ক্লাব বিল, আদার বেনিফিটস, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স, অ্যাডভান্স স্যালারি অর আউটস্ট্যান্ডিং স্যালারি। এই 13টা আছে যেগুলা ফুল অ্যামাউন্ট ট্যাক্সেবল, মানে এই পুরা অ্যামাউন্টের উপর ট্যাক্স পার্সেন্টেজ ধরতে হবে। আচ্ছা, তারপরে 14 থেকে শুরু হয়েছে। 14-র মধ্যে যেমন 14-র মধ্যে আরও অনেকগুলো আছে, 22টা আছে। আমি সবগুলো এক্সপ্লেন করি, সবগুলোই বলি। ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এই যে প্রভিডেন্ট ফান্ড কোনটা, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, তারপরে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এইগুলা আর কি আমি পরে এক্সপ্লেন করব যে প্রভিডেন্ট ফান্ড এর আসলে এক্স্যাক্টলি কিভাবে আমরা কোথায় কোনটা দিব, কতটুকু এক্সামশন করব। ঠিক আছে, তো এগুলো আমি পরে একটা ছকের মাধ্যমে আমি শর্টকাট ওয়ে আমি দেখিয়ে দেবো অ্যান্ড ইলাবোরেটলি আমি এগুলো এক্সপ্লেন করব। এই ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, তাহলে সেখানে ওই অ্যামাউন্ট থেকে আমি এক্সামটেড করতে হবে কি কি, সেইটা যদি 14.5% হয়, 14.5%, মানে আমি বলি যে অ্যামাউন্ট থাকবে ওইটার 14.5% যে অ্যামাউন্ট হবে, সেইটা ছোট নাকি বেসিক স্যালারির 3/1 ছোট। এইটা তোমার আগে দুইটা অ্যামাউন্ট আগে রাখতে হবে, যে অ্যামাউন্টটা ছোট, এখানে লেখা আছে লোয়ার অফ ইন্টারেস্ট, যে অ্যামাউন্টটা ছোট সে অ্যামাউন্টটা ওইখান থেকে মাইনাস করতে হবে। ঠিক আছে, আমি যদি বলি যেমন এইখানে যদি 100 দেওয়া থাকতো, তাহলে ওইটার 14.5% হতো কি 14.5, আর বেসিক স্যালারির
3/1 যদি 14.5 এর বেশি হইতো তাইলে 14.5 নিতে হইতো। আর যদি বেসিক স্যালারির 3/1 হয়তো বা 14.5 এর কম হইতেছে, দ্যাট মিনস 10.5 হচ্ছে অথবা 10 হচ্ছে, তাহলে এখানে 10 মাইনাস করতে হবে। ওই 100 থেকে 10 মাইনাস করতে হবে, তাহলে যে অ্যামাউন্ট আসবে সে অ্যামাউন্ট এখানে আসবে। তাহলে এখানে কি, এখানে একটা ছাড় দেওয়া হয়েছে, একটা গভর্নমেন্ট কর্তৃক একটা ছাড় দেওয়া হয়েছে, সেটা হলো যে ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, সেখান থেকে আমি এই একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেই কন্ডিশন অনুযায়ী আমি এক্সামটেড করতে পারবো, ঠিক আছে, মাইনাস করতে পারবো। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন সবার মাথায় থাকতে পারে যে আমি এখানে কেন মাইনাস করবো, এখানে আমার সুবিধাটা কি? আচ্ছা, ট্যাক্সেবল ইনকাম যত কম হবে, ঠিক আছে, ট্যাক্সেবল ইনকাম যত কম হবে, কোম্পানির জন্য হোক অথবা পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে হোক, তত ভালো। মানে এটা গভর্নমেন্টের জন্য হয়তো বা ভালো না, কিন্তু আমাদের জন্য হয়তো বা ভালো। কেন? কারণ ট্যাক্সেবল ইনকাম যত কম পাবে, আমি ট্যাক্সের পার্সেন্টেজ অথবা 15% অথবা 20% যেটাই হোক, ওই কম অ্যামাউন্টের উপর পার্সেন্টেজ ধরা হবে। ওই পার্সেন্টেজ ধরার পরে আর কি ওই অ্যামাউন্ট আমাকে গভর্নমেন্ট কর্তৃক দিতে হবে, ঠিক আছে। সো ট্যাক্সেবল ইনকাম যত কম হবে, সে অ্যামাউন্ট আর কি আমাদের জন্য ভালো। এর জন্য আমরা মাইনাস করি, গভর্নমেন্ট আমাকে মাইনাস করার কিছু এক্সামশন দিছে, এক্সামশন করার ওয়ে দিছে, যেগুলো আর কি আমরা মাইনাস করতে পারবো। আচ্ছা, গেল। তারপরে 15 নাম্বার হলো রিটায়ারমেন্ট অ্যালাওয়েন্স অথবা গ্র্যাচুইটি গ্র্যাচুইটি অথবা পেনশন, যেটাই বলি না কেন, তিনটা যেটাই থাকুক, আমাদের এখান থেকে মাইনাস করব কি, যদি এইটা 2,50,00,000 টাকা পর্যন্ত আমরা মাইনাস করতে পারবো। তার মানে এটা কি হলো, যদি আমাদের পেনশন যদি থাকে, আমাদের পেনশন যদি থাকে কত, যদি আমাদের 10 লক্ষ পেনশন, 10 লক্ষ টাকা যদি পেনশন থাকে, তাহলে আমাদের ফুল 10 লক্ষ টাকাই মাইনাস করতে পারবো। আর যদি এটার অ্যামাউন্ট যদি 10 লক্ষ না দেয়, যদি 10 কোটি থাকে, তাহলে আমি এখান থেকে 2,50,00,000 টাকা মাইনাস করার পরে যে অ্যামাউন্ট থাকবে, সে অ্যামাউন্টটা আর কি এখানে বসাবো, যে এটা আমাদের ট্যাক্সেবল ইনকাম হিসাবে গ্রহণযোগ্য, ট্যাক্সেবল ইনকাম হিসাবে গ্রহণযোগ্য। আচ্ছা, 16 নাম্বারে কি আছে, মেডিকেল অ্যালাউন্স, ঠিক আছে, মেডিকেল অ্যালাউন্স আছে। মেডিকেল অ্যালাউন্স অথবা যে কোনো একটা অ্যামাউন্ট থাকবে, সেখান থেকে মাইনাস করবো কি, হয় 1,20,000 টাকা মাইনাস করব, অথবা বেসিক স্যালারির 10%, যেইটার অ্যামাউন্ট কম আসবে। এটা আমি এখানেও একবার এক্সপ্লেন করছি। লোয়ার বলতে আমি এখানে শর্টকাটে লিখছি আসলে, নোট করার ক্ষেত্রে আমি একটা শর্টকাটে আমি লিখছি যে লোয়ার, যেটা আর কি কম আসবে মেনলি, মানে এখানে যদি আসে যে 10 লক্ষ টাকা থাকে, তাহলে আমরা ওখান থেকে 1,20,000 টাকা মাইনাস করব। আচ্ছা, আবার যদি দেখি বেসিক স্যালারির 10% যদি 1,20,000 টাকা থেকে কম হয়, দ্যাট মিনস যদি 1 লক্ষ টাকা যদি হয়, 10% যদি আমাদের বেসিক স্যালারি যদি 10 লক্ষ টাকা হয়, ঠিক আছে, যদি 10 লক্ষ টাকা বেসিক স্যালারি হয়, তাহলে আমাদের 10% হবে 1 লক্ষ টাকা। তাহলে 1,20,000 টাকা থেকে যেহেতু 1 লক্ষ টাকা কম, সো আমার এখানে 1 লক্ষ টাকা মাইনাস করতে হবে। মেডিকেল অ্যালাউন্স যদি আমার যেটাই থাকুক না কেন, 5 লাখ 10 লাখ যেটাই থাকুক, ওখান থেকে আমার 1 লক্ষ টাকা মাইনাস করার সুযোগ দিছে গভর্নমেন্ট। ওখান থেকে 1 লক্ষ টাকা মাইনাস করার পর যে অ্যামাউন্ট থাকবে, সেটা হবে ট্যাক্সেবল ইনকাম। আচ্ছা, তারপর হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স এখানে আমি আবার বাংলায় লিখে দিছি যে কর্মচারী যদি নগদ ভাতা পায়, ঠিক আছে, কর্মচারী যদি নগদ ভাতা পায়। আচ্ছা, এইখানে একটা কথা আছে, আমি এটা এখানে কেন লিখে দিচ্ছি, আপনারা যদি আমার ভিডিও দেখে যদি নোট করেন, তাহলে যাতে এই কথাটা যে লিখতে যাতে সুবিধা হয়, এই জন্য আমি লিখছি। আচ্ছা, কর্মচারী যদি নগদ ভাতা পায়, যেমন আমাদের মানে যদি গভর্নমেন্টাল কেউ যদি জব করে, তাহলে সরকার কর্তৃক একটা বাসা ভাড়া, মানে বাসা ভাড়া যদি পায়, হয়তো আমাদের বাসা সিলেক্ট করে দিল না, অথবা আমি গভর্নমেন্টাল জব না, আমি যে কোনো জবের কথা বলি, যদি আমাদের অফিস থেকে যদি আমাদের বলে যে আচ্ছা, আপনাদের অ্যাকোমোডেশন কস্ট, মানে থাকার কস্ট আমরা দিব, ঠিক আছে, আপনারা যেখানেই থাকেন, অথবা একটা আহ, জায়গা সিলেক্ট করে দিছে যে এই জায়গায় আপনারা থাকবেন, ওইখান থেকে ওইখানে আমাদের আপনাদের বাসা ভাড়াটা আমরা দিব, টাকা দিব আমরা। বাসা আপনার ওই বাসা ভাড়া থেকে, মানে টাকা থেকে, ওখান থেকে আপনি পরিশোধ করে দিবেন, বাসা ভাড়াটা আপনি পরিশোধ করে দিবেন। যদি এরকম যদি কোনো অফার থাকে, তাহলে এইখানে সেটা হবে হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে। ওইখান থেকে মাইনাস হবে বেসিক স্যালারির 50%, বেসিক স্যালারির 50% ওইখান থেকে মাইনাস হবে, ঠিক আছে। আর যদি অথবা অ্যানুয়ালি যদি ওইটা 3 লাখ টাকা হয়, অথবা পার মান্থ যদি 25,000 টাকা হয়, ঠিক আছে, যেইটা কম। আমি কিন্তু এই যে এখানে আপনাকে আমি ভালো মতো ভিজুয়ালাইজ করার জন্য আমি ভালো মতো দুই সাইডে লিখছি, এই যে দেখেন, অ্যানুয়ালি 3 লাখ টাকা অথবা পার মান্থ 25,000 টাকা, দুইটা সেম অ্যামাউন্ট। যদি আমি 25,000কে যদি আমি 12 দিয়ে গুণ দিই, তাহলে আমার অ্যানুয়ালি 3 লাখ টাকাই আসে। যাই হোক, বেসিক স্যালারি যদি 50% থাকে, অথবা যদি পার মান্থ যদি আমার 25,000 থাকে, যেইটা কম হবে সেইটা আমরা এখানে মাইনাস করতে পারবো হাউস রেন্ট অ্যালাউন্স যে অ্যামাউন্ট আমাকে দিবে, ঠিক আছে। ওইখান থেকে আমরা যে অ্যামাউন্টটা লোয়ার, ওই অ্যামাউন্ট আমরা এখান থেকে মাইনাস করতে পারবো আর কি। আর মাইনাস করার পরে আর কি যেটা হবে, সেটা হলো ট্যাক্সেবল ইনকাম। ওকে, আচ্ছা, তারপরেরটা আমি দেখি,
আবার এখানে লেখা আছে যে আবার যদি কর্মচারী নগদ ভাতা না পায়, ঠিক আছে, অর্থাৎ কোয়ার্টার পেয়ে থাকে, মানে আমি এখানে একবারে নিজের ভাষায় লিখছি, যাই হোক বুঝতে যাতে সুবিধা হয়। কর্মচারী যদি নগদ ভাতা না পায়, এখানে আমি আগেরবার বলছি যে আমাকে হয়তোবা টাকা দিল না, ঠিক আছে, আমি যেখানে জব করি সেখান থেকে অথবা সরকার যদি আমাকে যদি টাকা না দেয়, যদি আমাকে কোয়ার্টার দেয়, ঠিক আছে, বা আমি যেখানে জব করি সে যদি আমাকে টাকা না দিয়ে কোয়ার্টার দেয়, তাহলে ওইটার জন্য এভাবে ক্যালকুলেশন করতে হবে, এভাবে লিখতে হবে যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে। আচ্ছা, এইটা ফার্নিশড হতে পারে অথবা নট ফার্নিশড হতে পারে, হোয়াট এভার। তো সেইখানে আমাদের যে মানে ফার্নিশ বলতে বুঝাচ্ছি যে ঘরের ভিতরে হয়তোবা অলরেডি আসবাবপত্র আছে অথবা নাও থাকতে পারে, আসবাবপত্র আমাদের কিনে নিয়ে রাখতে হবে, যা যেটাই হোক আপনারা হয়তোবা বুঝছেন যে ফার্নিশকে নট ফার্নিশকে। যদি না বুঝেন তাহলে বলেন, এটা নিয়ে দরকার হলে আলাদা একটা ভিডিও বানাবো অথবা আবার আলাদাভাবে আমি মানে এক্সপ্লেন করবো। আচ্ছা যাই হোক, এখন এইখানে এটা তো একটা হবে, সেটা হলো বেসিক স্যালারি। মানে আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, সেটা হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন যেটা হবে, সেটা হলো যে এখানে যে লেখা আছে দ্য রেন্টাল ভ্যালু অর 25% অফ বেসিক স্যালারি হুইচ এভার ইজ লোয়ার, ঠিক আছে। আচ্ছা, রেন্টাল ভ্যালু যেটা থাকবে সেইটা এক সাইডে, আরেক সাইডে হলো বেসিক স্যালারির 25%, যেইটা লোয়ার সেইটা এখানে হবে, ঠিক আছে। রেন্টাল ভ্যালু বলতে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে, যেটা কম সেইটা এখানে হবে, সেটা হলো ট্যাক্সেবল ইনকাম হিসাবে গ্রহণযোগ্য, ঠিক আছে। আচ্ছা 19 নাম্বারটা দেখি, অ্যাকোমোডেশন অ্যাট এ কনসেশনাল রেট। এখানে আমি আবার বাংলা লিখে দিছি, বাংলা লিখে দেওয়ার কারণ, মেইন কারণ হলো আপনারা যাতে এই ভিডিও দেখে যাতে এইটার ফুল একটা মানে আপনি ভিডিও দেখে যাতে আপনারা নোট করতে পারেন, এভাবে নোট করেন অথবা যেভাবেই নোট করেন, ক্লিয়ার একটা কনসেপচুয়াল আইডিয়া যাতে আপনাদের মাথায় থাকে, ঠিক আছে। কর্ম এখানে কি বলছে, আর আলাদা করে লেখার সবচেয়ে মেইন কারণ হলো এখানে আরেকটা জিনিস মাইনাস করতে হয়, ঠিক আছে। রেন্ট পেইড বাই এমপ্লয়ি, যেহেতু এখানে কম ভাড়া মানে কম ভাড়ায় বাসস্থান দেওয়া হয়, ঠিক আছে, সেহেতু এমপ্লয়ি আরো কিছু হয়তো বা রেন্ট অ্যাড করে তার মানে রেন্ট পেইড করার ক্ষেত্রে, যেই রেন্ট সে পে মানে অ্যাড করে, মানে রেন্ট পেইড বাই এমপ্লয়ি, সেই জিনিসটা মাইনাস করতে হয়, ঠিক আছে। সেই জিনিসটা মাইনাস করার পরে সে যে অ্যামাউন্ট আসে, সে অ্যামাউন্টটা হলো ট্যাক্সেবল ইনকাম। আপনারা এই যে দেখা তো যায় হয়তোবা, দেখা যাওয়ার কথা, দেখতে পারতেছেন যেটা মাইনাস হয়, ঠিক আছে, যেটা মাইনাস হবে ওই মানে যেটা মাইনাস হওয়ার পরে ট্যাক্সেবল ইনকাম আসবে আর কি মেনলি, ঠিক আছে। আচ্ছা তারপর 20 নাম্বারটা আসি, কনভেনিয়েন্স অ্যালাউন্স, ঠিক আছে, নগদ টাকা ভাতা যদি পায়। এখন যদি কনভেনিয়েন্স অ্যালাউন্স বলতে যদি মানে নগদ টাকা যদি ভাতা পায়, তাহলে কনভেনিয়েন্স অ্যালাউন্স এখানে আসবে, আর এক্সামটেড পাবে হলো 30,000 টাকা পর্যন্ত এক্সামটেড পাওয়া যায়, মেইন কথা এটাই। যদি এখানে 20,000 টাকা থাকে তাহলে পুরো 20,000 টাকা এক্সামটেড পাবে, এক্সামশন পাবে, ঠিক আছে। আর যদি এখানে 50,000 থাকে তা ওখান থেকে আমার 30,000 মাইনাস করতে হবে, তাহলে এখানে থাকে 20,000। জিনিসটা বুঝতে পারছেন নাকি? জিনিসটা হলো যে এখানে যদি আমার 50,000 থাকে তাহলে আমার 30,000 মাইনাস করতে হবে, এখানে থাকবে 20,000। আর যদি এখানে যদি থাকেই 20,000, আমার মাইনাস করতে হবে 20,000, কারণ এখানে আপ টু 30,000 টাকা বলছে, তো এখানে মাইনাস করার পর যে অ্যামাউন্ট আসবে এটা। আচ্ছা যাই হোক, এটা এতক্ষণে বোঝার কথা, কারণ আগে এরকম ভাবে মাইনাস করার টপিক আসছে, এখানে এক্সপ্লেন করছি। 21 নাম্বারটা বলছে যে কনফিডেন্স ফ্যাসিলিটি। আচ্ছা, যদি কনভিনিয়েন্স, আচ্ছা কনভিনিয়েন্স অ্যালাউন্স, কনভিনিয়েন্স ফ্যাসিলিটি। অ্যালাউন্স বলতে টাকা, যদি টাকা দেয়, ঠিক আছে, তাহলে ওই ওই জিনিসটা বোঝা গেলো অ্যালাউন্স। আর যদি ফ্যাসিলিটি দেয় মানে কোনো বেনিফিট দিতেছে, কোনো টাকা দিতেছে না, কোনো বেনিফিট দিতেছে, সেইটা আর কি। এইখানে একটা ডিফারেন্স আছে সবগুলো, যেমন লোয়ার 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 বলতেছে মানে সবচেয়ে কম যেটা, এইখানে বলবে হলো হায়ার, ঠিক আছে। জিনিসটা আপনি একটু ভালো মতো মনে রাখেন, দেখেন, খেয়াল করেন, সেটা হলো যে বেসিক স্যালারির যদি 5% হইলো অথবা 60,000 টাকা, ঠিক আছে। বেসিক স্যালারি 5%, বেসিক স্যালারি যদি 1 লাখ টাকা হয়, ওইটা 5% হলো 5,000 টাকা, ঠিক আছে। আর 5,000 টাকা অথবা 60,000 টাকা। বেসিক স্যালারি 1 লাখ টাকা হবে না, কারণ বেসিক স্যালারি বলতে অ্যানুয়াল, এটা কিন্তু আরেকটা জিনিস বলি, এখানে হয়তো আমি জিনিসটা মিস করছি, বেসিক স্যালারি এখানে কিন্তু অ্যানুয়ালি ধরতে হবে, পার মান্থ না। কোশ্চেনে বলা থাকবে হয়তোবা, নাও বলা থাকবে, এখানে জিনিসটা তোমার ধরতে হবে যে পার অ্যানুয়ালি। তোমার পার মান্থ যদি 25,000 টাকা হয়, অ্যানুয়ালি হবে 3 লাখ টাকা, ঠিক আছে। তোমার যদি কোশ্চেনে যদি বলতে পারে যে 25,000 টাকা পার মান্থ, তার মানে তোমার এখানে লিখতে হবে 3 লাখ টাকা। 25,000 টাকা কিন্তু এখানে লেখা যাবে না, কারণ এখানে অ্যানুয়ালি হিসাব করা হচ্ছে, ঠিক আছে, এগুলো সব অ্যানুয়ালি হিসাব করা হচ্ছে। আচ্ছা, তারপরে কি আসলো, কনফিডেন্স ফ্যাসিলিটি। আচ্ছা, বেসিক স্যালারি 5%, 5% যদি 5% অথবা 60,000 টাকা। আচ্ছা 5% যদি 50,000 টাকা হয়, আমরা ধরলাম বেসিক স্যালারি হলো 10 লাখ টাকা, তাহলে 5% হবে হলো 50,000 টাকা। 50,000 টাকা নাকি 60,000 টাকা, যেই জিনিসটা বড়, যেটা বড় সেটা হলো কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস, ঠিক আছে, সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আমি এখানে কিন্তু এক্সপ্লেন করছি, দেখেন, নগদ টাকা ভাতা না পেয়ে যদি অন্য কোনো সুবিধা পায়,
অন্য কোনো সুবিধা পাই সেটার অ্যামাউন্ট যদি বেসিক স্যালারি 5% অথবা 60,000-এর মানে যেটা বেশি হবে সেটা এখানে থাকতে হবে ট্যাক্সেবল ইনকাম হিসাবে। ঠিক আছে? একটা জিনিস বলি, কনভিনিয়েন্স বলতে খাস বাংলায় বলি সেটা হলো যে যাতায়াত। ঠিক আছে? যদি যাতায়াতের জন্য যদি টাকা দেয় তাহলে কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স, যাতায়াতের সুবিধা যদি প্রোভাইড করে সেটা হলো কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস। ঠিক আছে? এটা হলো পার্থক্য। হ্যাঁ? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে কি আছে? আচ্ছা, এখানে আমি একটা জিনিস লিখছি দেখেন, 20 আর 21 এর মানে সংমিশ্রণ একটা পয়েন্ট, সেটা হলো যে 22 নাম্বার পয়েন্ট। 20 কি ছিল? কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স। এই যে 20 নাম্বার ছিল কনভিনিয়েন্স অ্যালাওয়েন্স, তারপর কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস। ঠিক আছে? এই দুইটার সংমিশ্রণ ভাবে 22 নাম্বারটা। ঠিক আছে? সংমিশ্রণ ভাবে 22 নাম্বারটা যেমন আছে যে নগদ ভাতা প্লাস সুবিধা যদি উভয়ই দেওয়া হয়, কনভিনিয়েন্স ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যালাওয়েন্স যদি দুইটাই দেওয়া হয় তাহলে কোনো এক্সামশন পাওয়া যাবে না। নো এক্সামশন ইজ অ্যালাউড। কোনো এক্সামশন থাকবে না এখানে। ওইটার ডিরেক্টলি যেটা আছে ওইটা এখানে যোগ হবে। ঠিক আছে? তো আগেরবার যে একটা যেমন এক্সামশনের একটা ওয়ে ছিল, আগেরবার এক্সামশনের একটা ওয়ে ছিল কিসের জন্য? অনলি নগদ টাকা পায়, অনলি নগদ টাকা পাইলে তোমার এখানে আপ টু 30,000 টাকা এক্সামশনের একটা সুযোগ ছিল। অনলি ফ্যাসিলিটিস যদি পায় তাহলে এখানে 60,000 টাকা অথবা বেসিক স্যালারি 5% এর একটা সুযোগ ছিল। আচ্ছা, যাই হোক, তারপর কিন্তু 22,000 টাকা 22 নম্বরে বলা হয়েছে যে এইখানে যদি নগদ ভাতা এবং সুবিধা উভয়ই দেওয়া হয় তাহলে এখানে কোনো এক্সামশনের অ্যালাউ হবে না, কোনো এক্সামশন অ্যালাউ হবে না। নো এক্সামশন ইজ অ্যালাউড। দ্যাটস ইট। তো এই যে এগুলো যত যা আছে, ঠিক আছে, সবগুলা মানে এই যে সাইডের গুলা মানে টাকার পরের অংশ, এগুলো সব যোগ হবে। ঠিক আছে? এই যে এগুলো যোগ হবে, এগুলো যোগ হওয়ার পরে যেটা আসবে সেটা হবে হলো ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে?